দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকে টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেচ্ছা আলো। আমরা আজকে আলোচনা করব রেমিটেন্স নিয়ে। আমরা দেখতে পাই যে অগাস্ট মাসে রেমিটেন্সের বড় একটি উল্লম্ফন হয়েছে। $2.22 বিলিয়ন রেমিটেন্স অগাস্ট মাসে এসেছে। জুলাই মাসে খুব বড় ধরনের একটি পতন হয়েছিল রেমিটেন্সে। তো অগাস্ট থেকে রেমিটেন্স বাড়তে শুরু করেছে এবং এই মাসেও আমরা দেখি যে এটা কন্টিনিউ করছে। তো কেন রেমিটেন্স বাড়ছে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার তন্ময় মোদক। আমরা তাকে স্টুডিওতে পেয়েছি, তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। মোদক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে কেন এই বিগ জাম্পটা কেন এবং কেমন বেড়েছে, ট্রেন্ডটা একটু বলেন। প্রথমে ধন্যবাদ আপা আমাকে সাথে আমন্ত্রণের জন্য। তো প্রথমে আমরা ট্রেন্ডটা যদি বলি আপা, জুলাই মাসে কিন্তু আমরা দেখেছি যে আসলে একটু কমে গিয়েছিল, 2 বিলিয়নের নিচে নেমে গিয়েছিল। $1.91 বিলিয়নের মতো আমরা রেমিটেন্স পেয়েছিলাম জুলাই মাসে। এর কিছু কারণও কিন্তু আমাদের ছিল। পুরো জুলাই মাস জুড়েই কিন্তু একটা আন্দোলনের আবহ ছিল সারা বাংলাদেশ জুড়েই। প্রচুর মানুষজন হত্যাকাণ্ডের শিকার হচ্ছিলেন। একই সঙ্গে তৎকালীন সরকার ইন্টারনেট ব্লকেজ করে দিয়েছিল, যে কারণে 5 থেকে 6 দিন আসলে মানুষজন ইন্টারনেটের অ্যাক্সেস পায়নি। তারপর ব্যাংক খাতে কিছু স্থবিরতা ছিল, বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ ছিল, যে কারণে জুলাই মাসে কিন্তু আমরা রেমিটেন্সের প্রবাহটা একটু কমে যেতে দেখি। আবার অগাস্ট মাসের শুরুর দিকে আমরা যদি দেখি, প্রথম 10 দিনে কিন্তু আমাদের 500 মিলিয়নের কম আসলে আমরা রেমিটেন্স পেয়েছি। কারণ অগাস্টের প্রথম যে সপ্তাহটা, 5 তারিখে সরকার পতন হলো, তারপরে আসলে নতুন সরকার দায়িত্ব নেওয়া সহ অনেক ঘটনা আসলে ছিল জুলাই মাসের প্রথম 10টা দিন, যে কারণে প্রথম 10 দিনে কিন্তু আমাদের রেমিটেন্স আমরা খুব বেশি অগাস্ট মাসে দেখিনি। কিন্তু তারপর থেকে আমরা দেখছি যে আসলে রেমিটেন্সের ফিগারটা বাড়া শুরু করেছে। আমরা দেখেছি এরপরে প্রতি সপ্তাহেই কম বেশি গড়ে আসলে 580 মিলিয়নের মতো রেমিটেন্স আমরা পেয়েছি। অর্থাৎ প্রতিদিন আমরা 82 থেকে 83 মিলিয়ন ডলার আসলে আমরা রেমিটেন্স পেয়েছি। এটাই মূলত আসলে অগাস্টে যে আমরা ফিগারটা দেখছি $2.22 বিলিয়ন, এটা আসলে শেষ 3 সপ্তাহের যে আসলে অনেক ভালো রেমিটেন্স এসেছে সেটার ফিগারের কারণে আসলে ফিগারটা বড় হয়েছে। তা না হলে কিন্তু অগাস্টের ফিগারটাও কম হতো প্রথম 10 দিনেরটা ধরলে আর কি। তবে ডলার মার্কেটে আসলে এই যে রেমিটেন্স বাড়ছে এবং ব্যাংকাররাও এক্সপেক্ট করছে যে রেমিটেন্স এখন আরো বাড়বে। তো বাংলাদেশ ব্যাংক তো রেটও বাড়িয়ে দিয়েছে নতুন গভর্নর আসার পর। তারপর ডলার মার্কেটের আসলে এখন রেটের কি অবস্থা, যেটা একটা আমরা অস্থিরতা দেখেছিলাম, সেটা কতটা স্টেবল হয়েছে? ডলারের বাজার কিন্তু এখন আগের তুলনায় কিছুটা স্টেবল হয়ে এসেছে। কারণ হলো যে একটা যে প্রতিযোগিতা ছিল ব্যাংকগুলোর মধ্যে ডলার সংগ্রহ করা নিয়ে, সেটা কিছুটা হলেও কমে এসেছে আর কি। আমরা দেখেছি যে এখন তো 120 টাকা করে ডলার, 120 টাকা, ওই যে 117 টাকা ছিল, নতুন সরকার দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে সেটিকে 3 টাকা প্রায় বাড়িয়ে দেওয়া হলো, 2.5% একটা ব্যান্ড স্কোর বাড়ানো হলো, যে কারণে হলো কি আমাদের ডলার রেটটা 3 টাকা বেড়ে গেল। সো রেমিটেন্স যে বেড়েছে, এইখানে তো রেটের একটা প্রভাব আছে। আমরা সবসময় জানি যে ডলার রেটটা যখন ভালো থাকে রেমিটেন্সের ফিগারটা ভালো হয়। দ্বিতীয় যে কারণটা, টাকা পাচারের যে চাপটা ছিল, এর আগের যে সময়গুলোতে আমরা দেখেছি প্রচুর টাকা পাচার হয়েছে, যে কারণে রেমিটেন্সটা আসলে হিট করতো, রেমিটেন্সের একটা পোরশন আসলে হুন্ডির মাধ্যমে চলে আসতো। সো সেই প্রবণতাটাও আমরা কিছুটা কমার ধারা দেখেছি। এই কারণেই কিন্তু গতকালকে এবিবি চেয়ারম্যান সেলিম আরেফ হোসেন উনি যখন কথা বললেন, তো উনি বলছিলেন যে আমরা আসলে সেপ্টেম্বরে $2.5 বিলিয়ন রেমিটেন্স পাওয়ার প্রত্যাশা করছি। তো এই প্রত্যাশার পেছনে আমরা যদি কিছু কারণ দেখি, যে বললাম যে প্রতিদিন আমরা 82 থেকে 83 মিলিয়ন ডলার পেয়েছি অগাস্টের শেষ 3 সপ্তাহে, এই ধারাবাহিকতা যদি সেপ্টেম্বরে ধারাবাহিকতা থাকে, তাহলে কিন্তু দেখবো যে আমরা $2.5 বিলিয়ন পেয়ে যাচ্ছি। সো এখন দেখার বিষয় যে আসলে হুন্ডিটা আসলে কতটুকু আমরা চেক দিতে পারছি, সেই হুন্ডির জায়গাটা কতটুকু কমছে। অর্থনীতিবিদরা বলছেন যে যেহেতু টাকা পাচারের চাপ কমেছে, হুন্ডির চাপ কমে আসার কথা। সো কিছু চাপ তো এমনিতেই থাকে, পাচার সবসময় হয় একটা মানে সার্টেন অংশ। তবে এমনিতেও তো যেহেতু রেমিটেন্সের ফ্লো বেড়েছে এবং রেমিটেন্সের ফ্লো বাড়লেও, আমরা এর আগেও যখন রেমিটেন্স ভালো ছিল তারপরে আমরা একটা ডলারের প্রেসার দেখতাম, কারণ ইসলামী ব্যাংকগুলো দিয়ে আমরা দেখেছি ওভার ইনভয়েসিং এর মাধ্যমে পাচার অনেক বেশি হতো। কারণ মালিকরাই আমরা দেখেছি যে বেশিরভাগ ব্যাংকের, ইসলামী ব্যাংকের মালিক তো আমরা দেখেছি এস আলম গ্রুপ, এবং তারা এলসির মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন প্রোডাক্টের ইম্পোর্ট করার নামে ওভার ইনভয়েসিং করে পাঠাতো। তো সেই জিনিসগুলো এখন তো অনেকগুলো ব্যাংকের, যেই ব্যাংকগুলো এরকম অনেকগুলো মানুষের গ্রিপের মধ্যে, ইনফ্লুয়েন্সিয়ালদের গ্রিপের মধ্যে ছিল, সেই ব্যাংকগুলো কিন্তু নতুন সরকার এসে এগুলো সেই গ্রিপ থেকে মুক্ত করা হলো। এর ফলেও কিন্তু এখন ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এগুলো কিন্তু হচ্ছে না, মানে অনেকটা কমেছে, হচ্ছে না বলা যাবে না, অনেকটাই কমেছে। সেটাও কি আসলে ব্যাংকগুলোর যে এলসি খোলার মতো যথেষ্ট ডলার আছে কিনা?
ব্যাংকগুলো কি বলছে? প্রথমেই যদি আপা বলি ওই যে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর যে কথাটা বললেন, তো তাদের তো মানে ইম্পোর্ট এলসি তারা অনেক বেশি খুলতো, যেহেতু টাকা পাচারের একটা বিষয় থাকতো, যে কারণে এই ব্যাংকগুলোকে কিন্তু আসলে অনেক বেশি রেমিটেন্স নিয়ে আসতে হইতো। সো যে কারণে হাই প্রাইসে তারা রেমিটেন্স নিত। আমাদের ইসলামী ব্যাংকে দেখেছি, এসআইবিএল কে দেখেছি, ওরা অনেক হাই প্রাইসে রেমিটেন্স আনতো। এবং কেন্দ্রীয় ব্যাংক তখন করতো কি, কেন্দ্রীয় ব্যাংক একটা ব্যাংকগুলোকে ফোন দিত যে এত রেটের বেশি তুমি দিবা না, কিন্তু ওই ইসলামী ধারার ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু এই বাউন্ডটা ছিল না। ফলে তারা কিন্তু যে মার্কেটে ধরেন 110 টাকা রেট চলতেছে, তারা 11 টাকা 11.5 টাকায় রেমিটেন্সটা নিয়ে আসতো। এইখানে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে কিছু বলতো না, তো এই কারণে রেমিটেন্সটা তারা বেশি পেত। কিন্তু অগাস্ট মাসে কিন্তু এই ঘটনাটা ঘটে নাই, যে কারণে এসআইবিএল এর রেমিটেন্স কিন্তু প্রায় 85% কমে গেছে। এবং আমরা দেখি যেই ব্যাংকগুলো রিয়েলি ভালো সার্ভিস দেয়, যারা আগে কম রেমিটেন্স পেত এই ব্যাংকগুলোর জন্য, সেই ব্যাংকগুলো এখন অনেক ভালো। যেমন সিটি ব্যাংকের অনেক আমরা দেখলাম যে রেমিটেন্স বেড়েছে। তো এলসির উপর কতটা প্রেসার, মানে এলসি খোলার মতো আমাদের যথেষ্ট এখন সাফিসিয়েন্ট ডলার আছে কিনা ব্যাংকগুলোর? এলসি খোলার মতো এখন আসলে ডিমান্ডেরও তো একটা বিষয় আছে। এলসির ডিমান্ডটা আসলে এখন অত বেশি না, কারণ বিনিয়োগ আসলে অত বেশি হচ্ছে না। পাশাপাশি মুদ্রাস্ফীতি চলার কারণে, মূল্যস্ফীতি চলার কারণে আমাদের কিন্তু গ্রাহক পর্যায়ের যে চাহিদা, সেই চাহিদাটাও কমে গিয়েছে। ফলে যে এলসি খোলার যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটাকে এখন কিছুটা কম। ব্যাংকগুলো বলছে যে আমরা খুলছি, তবে সব এলসি যেগুলো আসছে সবাই যে আমরা খুলতে পারছি তা না, একটা চাপ তো আছেই। তবে আমি যেটা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানলাম যে নেট ওপেনিং পজিশন, যেটা আসলে সারাদিন শেষে তাদের সকল এলসি এবং পেমেন্ট, ডিউ পেমেন্ট করার পর এডিশনাল যেই ডলার হোল্ডিংটা, সেটা আমরা আগে দেখতাম, কয়েক মাস আগে দেখতাম তাদের 500-600 মিলিয়ন ডলার পার ডে শর্টেজ থাকতো। এখন সেটা 500-600 মিলিয়ন ডলার পার ডে পুরো ব্যাংকিং সেক্টরের এটা আছে, এক্সট্রা আছে, অর্থাৎ এক্সেস আছে। তার মানে হচ্ছে অনেকটাই ইজ হয়েছে। তবে ডলারের প্রাইস, ক্যাশ ডলার মার্কেটও ডলার প্রাইস কি কমছে কিনা এখন? ক্যাশ ডলার মার্কেটে এখন ডলার প্রাইসটা মোটামুটি স্থিতিশীল আছে। এখন 21 টাকা 22 টাকার মধ্যে আসলে ক্যাশ ডলারটা পাওয়া যাচ্ছে। সো এটা আসলে মিন করে যে আসলে ডলারের রেটে যে একটা চাপ ছিল, সেই চাপটা কমতে শুরু করেছে, ইন্টারফারেন্সটা কমে যাওয়ার কারণে। এবং একই সঙ্গে আমার সরকারি এলসির পেমেন্ট কিন্তু ওভারডিউ পড়ে আছে প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন ডলার। সো এইটা ক্লিয়ার হতে 5 থেকে 6 মাস সময় লাগবে। এই পেমেন্টটা যখন হয়ে যাবে, ডলারের মার্কেটের প্রেসারটা কিন্তু আরো কমে যাবে, সামনে আরো কমবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ মোদক আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ আপা। দর্শক, আপনারা দেখলেন যে আসলে আমাদের দেশে বড় ধরনের একটি পরিবর্তন এসেছে আমাদের সরকারের, এবং সরকারের পরিবর্তনের পর আমরা দেখতে পাই যে যেই ব্যাংকগুলো নিয়ে অনেক বেশি অনিয়ম এবং কারাপশন করা হতো, হাই প্রাইসের ডলার নিয়ে এসে তারা নিজেদের কাজে ব্যবহার করত, ওভার ইনভয়েসিং করে তারা এই বাইরে ডলার পাচার করতো, সেই জিনিসগুলো কিন্তু এখন বন্ধ হয়েছে অনেকটা। যে কারণে আমরা দেখতে পাই যে ডলার মার্কেটে প্রেসার অনেকটা কমেছে এবং রেমিটেন্সও একই সাথে বাড়ছে। আমি নিজেও অনেক রেমিটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে তারা জুলাই মাসে যেহেতু এই ধরনের একটা অস্থিরতার কারণে, ব্যাংক বন্ধ, ইন্টারনেট বন্ধ হিসেবের কারণে তারা পাঠাতে পারেনি, বাট এখন তারা অনেক বেশি উৎসাহ নিয়ে রেমিটেন্স পাঠাচ্ছে। এছাড়া মার্কেটে যেহেতু একটা অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছিল, বাংলাদেশ ব্যাংক ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে ডলারের রেট কন্ট্রোল করার চেষ্টা করতো, আবার অন্যদিকে ইসলামী ধারার ব্যাংকগুলো, যেগুলো এসালম গ্রুপ বিশেষ করে তাদের নিয়ন্ত্রণে যেই 5-6টি ব্যাংক ছিল, সেই ব্যাংকগুলোকে আবার কোনো ধরনের ইনস্ট্রাকশন দেয়া হতো না। এর ফলে মার্কেটে ডলার রেট নিয়ে খুব একটা অস্থিরতা বিরাজ করতো, সেটি এখন করছে না। এখন অনেকটা স্বাভাবিকভাবেই ফরেক্স মার্কেট কাজ করছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ডলার মার্কেটের প্রেসার অনেকটা কমে আসছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন।